মানুষকে কিছু কথা না বলে কেন জানি পারলামই না। একটা মেয়ে সংসার করতে যায় শ্বশুরবাড়িতে, বিয়ে হয়ে নতুন হোক বা পুরনো হোক, সে খুব শখ নিয়ে যায়, কিন্তু পরিবারের শ্বশুর শাশুড়ি থাকে কর্তা করতে, কিন্তু তারপরে যদি তার উপরে থাকে ননাস মানে ননদ, এরা মানে কি বলবো, এরা মনে করে সর্বোচ্চ তাদের ডিসিশন বা তাদের সিদ্ধান্ত ছাড়া অন্য কোনো কিছু মানে চলবেই না, তাদের সিদ্ধান্তেই সব থেকে বড় সিদ্ধান্ত। যেরকম আমি দেখতে পাইতেছি, যেমন সোনিয়া আপু নিজে মানে ইনকাম করে, দ্বিতীয় কথা হাজবেন্ডও অনেক ভালো, তারপর তার ভরসায় আর কি তার ভাইকে মনে হয় বিদেশ নিছে। তো এগুলো নিয়ে তার এমনভাবে গর্ব সবসময় সে করতে থাকে, যার মতে মানে সে বউটা ওইখানে অপরাধী হিসেবে সারাক্ষণ গণ্য হবে, যে আমি সব কিছু করছি, আমার ভাইয়ের জন্য মেয়েটা করছি, আমার ভাইয়ের জন্য ওটা করছি। আরে ভাই, তুমি করছো ঠিক আছে, কিন্তু সেই জিনিসগুলো তো তোমার ভাইয়ের বউটা দেখে নাই, আর দেখলেও সে কি করবে, সে তোমার ভাইয়ের প্রতি তোমার যে দায়িত্ব ছিল তুমি সেটা পালন করছো, কিন্তু সেখানে তো বউটার কোনো দোষ নাই। আর এইগুলা বলে সারা জীবনের খোটা তুমি দিতেছো। তারপর বর্তমানে তো এক প্রকার যে তোমার ভাইয়ের বউকে মানে তুমি এক প্রকার খুনি যে অপরাধ সেরকম ভাবে গণ্য করতেছো। আরে সে তো সংসার করতেই গেছিল, কিন্তু তোমাদের যে নেচারগুলো দেখা যাচ্ছে, হয়তো তোমার মা বাবা খুবই ভালো, তাদের খুব নিরহ মনে হয়, কিন্তু সেখানে তোমার মা বাবার থেকে আমি মনে করি যে তোমার বেশি ওইখানে কর্তৃত্ব তুমি ফলাও, যার জন্য সেই মেয়েটা কখনোই নিতে পারে না। একটা মেয়ে আর একটা মেয়ের কর্তৃত্ব কখনোই নিতে পারে না। তারপরে এক প্রকার সেখানে তোমার ভাইয়ের বউর সংসার, ওইটা তোমার সংসার না। তুমি তোমার শ্বশুরবাড়িতে যেটা ফলাও, কিন্তু তুমি তার ভাইয়ের বউর সংসারে গিয়ে যে ওরকম কর্তৃত্ব ফলাবা, সেটা তো তোমার ভাইয়ের বোন নিতে পারবে না। তোমার ননদরা যদি তোমার পরিবারে এসে ওরকম কর্তৃত্ব ফলাইতো, তুমি কি করতে আল্লাহই জানে, কিন্তু সেম কাজটা তুমি করো। ওই যে তুমি তোমার ভাইকে বিদেশ পাঠাইছো, ভাইকে বড় করছো সেই অধিকারে, আর সেই অধিকার তুমি এখন ভাইয়ের বউর কাছে খাটাইলে হবে? তুমি তোমার ভাইয়ের বউর কাছে সব কিছু ছেড়ে দাও, দেখো তো সেই সংসারে কিভাবে তার সংসারটা সেভাবে সাজায়। কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে যে একটা পরের মেয়ে সেইভাবে পরের মেয়ে ভাবেই তুমি ট্রিট করতেছো। তো যাই হোক, এই কথাগুলো বলার কারণ যে আশা করব মানে কোনো পরিবারে কোনো ননদ যেন এসে মানে তার পরিবারে ব্যাঘাত না ঘটায়, কারণ এটা একটা মেয়ের জন্য খুবই কষ্টদায়ক। আমারও একটা ভাই আছে, আল্লাহ না করুক এরকম মেন্টালিটি না করুক যে আমি তার পরিবারে গিয়ে নাক গলাবো, সবসময় তার সিদ্ধান্তে আমার সিদ্ধান্তটা দিব, এরকম মন মানসিকতা যেন দৌড়ে থাকে। যদিও এখন আমার ভাই বিয়ে করে নাই, তাই ভাবতেছি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এরকম মন মানসিকতা যেন না থাকে। হয়তো যাবো তো একদিন গিয়ে বেড়াইয়ে চলে আসবো, কিন্তু সিদ্ধান্তের বেলায় কখনোই মানে হাত বাড়াবো না, আর কখনোই মাথা খাটাবো না। তাদের সিদ্ধান্ত তাদের নিতে দেওয়া যে কতটা শান্তির, সেটা মানে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, আজকে অনেক বকবক করলাম আর অন্যের বিষয় নিয়ে অনেকদিন পরে নাক গলালাম, কিন্তু আসলে এই বিষয়গুলো প্রতিটা সমাজে প্রতিটা পরিবারে এরকম হয়ে যাচ্ছে। মানে একটা বউকে মানে সর্বোচ্চ কারাদণ্ডে মানে তাকে দণ্ডিত করা হয়, মানে আর বাড়ির মানুষগুলো সবগুলোই মানে খুব ফেরেশতা, কিন্তু ওই বউটা একাই অপরাধী, এরকম ভাবে গণ্য করা হয় হাজার হাজার ফ্যামিলিতে। তো যাই হোক, এখানে আজকে অনেকদিন পরে আর কি আমি দই চুলে রান্না করতেছি, কিন্তু যদিও আজকে শরীরটা এত অসুস্থ ছিল সে মানে সেটা বলে বোঝানোর মতো না। তো যেহেতু অন্য কেউ ছিল না রান্নার, তো বরকে রান্না করতে হয়েছে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও গেছিলো। অনেকদিন পরে জাল ধরানোর জন্য একটু কষ্ট হইলো আর কি, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েছিল। আর এদিকে কলার থোড় ছিল আজকে, মানে এমনিতে অসুস্থ, তার মধ্যে আবার ছিল এই কলার থোড়। জীবনের প্রথম আজকে আমি কাটলাম বা কুচাইতে যেমন সময় লাগছে, তেমনি আবার ভাজি করাও একটা প্যারা। প্রথমে সিদ্ধ করে ওটার পানি ফেলে দিয়ে তারপর আবার ভাজি করতে হবে ডিম দিয়ে, তো সেভাবে আর কি আমি করতেছি। তো আমার শাশুড়ি মা আর কি বললো যেভাবে করো, কিন্তু পরবর্তীতে এটা যখন খাইছি একটু তিতা লাগছে। কেন তিতা লাগছে আমি জানি না, তবে এই তিতাটা কেন লাগছে যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমার এই তিতাটা না লাগে। তবে সোনিয়াপুর এই কথাগুলোর বিষয় নিয়ে আমি একটা কথা বলি, কারণ এটা হইতে পারে তার ভিউ ট্রেন্ড মানে ভিউ বেশি বাড়ানোর জন্য একটা টেকনিক বা একটা অবলম্বন, কিন্তু একটা মানুষকে এতটা নিচু করে বা এতটা ছোট করে তো তার ভিউ ব্যবসাটা বড় না, তাই না? আর এখানে মিথিলাকেও অনেক সময় দেখছি যে সেই ক্যামেরার মধ্যে খুব একটা ইজি না, মানে কমফোর্টেবল ফিল করে না, কিন্তু সব সময় দেখছি সোনিয়া আপুকে তার মানে ক্যামেরাটা মিথিলার দিকে ফোকাস করে রাখার জন্য, কারণ মিথিলাকে হয়তো দেখলে মানে অডিয়েন্সটা খুব ভালো পায়, হয়তো সে তার ভিউটা ভালো পায়। তো যাই হোক, অনেক কথায় অনেকক্ষণ অনেক বিষয় না গলালাম, যদিও আমার এটা একদমই পছন্দ না, কিন্তু আজকে কেন যেন বলে ফেললাম কথাগুলো। কিন্তু যাই হোক, এদিকে আমি আবার অসুস্থ থাকি আর যা থাকি না পাকে কোনো মতে আর কি, আবার হুট করেই মনে হলো যে না অনেকদিন পরে ঘুরতে যাই না, তো আজকে ঘুরতে যাব। কারণ আমাদের কোটালীপাড়ায় একটা বিল মানে একটা পাথার এক প্রকার বিলে ভাইরাল হয়ে গেছে, মানে একটা পাথার বা জমি এত পরিমাণে পানি উঠছে, সেটা এখন
একটা মানে ট্যুর স্পট হয়ে গেছে। তো যেই ভাবা সেই কাজ, আমি আর আমার বর যাব ভাবছিলাম। পরবর্তীতে আমার ছোটো বোনকে আমাকে ফোন করছি যে যাবি কি না, তাহলে চল, কারণ ও একটু ঘুরতে যেতে ভালোই পছন্দ করে। তো এখানে ওর জন্য আর কি ওয়েট করতেছিলাম, একটু দেরি হয়ে গেছিলো। তো আমি ভাবলাম এই রাস্তাটায় ঢুকি, অনেক দিন পরে, অনেক বছর পরে রাস্তাটা আর কি ঢুকছিলাম। রাস্তাটা আসলে আমাদের স্কুলের পাশেই, তো একটা বাগানের মতো। তো সেখানে এসে আমি আবার একটু ফুটেজ নিচ্ছিলাম। তবে আজকে ভিডিও মানে ঘোরার যে ফুটেজগুলো বা ঘোরার যে ব্লগটি, সেটা আর কি শেয়ার করব না, কারণ না হলে ব্লগটি অনেক বড় হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।